আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। দেখো তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে আমরা যশোর বোর্ড 2021-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো, এখানে তুমি উদ্দীপক হিসেবে কি দেখতে পাচ্ছ? একটা পাতা যেখানে সূর্যের আলো পড়তেছে। সূর্যের আলো পড়ার কারণে এই যে এই অংশটুকুতে কি বিক্রিয়া সম্পন্ন হচ্ছে? দেখো এটিপি, এনএডিপিএইচ ও এইচ প্লাস উৎপন্ন হচ্ছে, যেখানে পানি গ্রহণ করতেছে, অক্সিজেন নির্গত করতেছে। তার মানে এই পর্যায়ে একটা সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু সম্পন্ন হচ্ছে, তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন তৈরি হয়। উপজাত কেন বলছি? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শর্করা তৈরি করা। শর্করা তৈরির পাশাপাশি ওখানে পানি আর অক্সিজেন যেহেতু উৎপন্ন হয়ে গেছে, ওগুলোকে আমরা বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য বলবো। তাহলে অক্সিজেন নির্গত হওয়ার এই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। নির্ভর পর্যায়ে তুমি নাম শুনে বুঝতে পারতেছো, তার মানে সূর্যালোকের উপর নির্ভর করতে হবে। তাহলে সূর্যের আলো দেখো এখানে পাতার উপর পড়ার ফলে কি হয়েছে? এটিপি, এনএডিপিএইচ2 আর এইচ প্লাস অর্থাৎ প্রোটন তৈরি হচ্ছে আর অক্সিজেন নির্গত হচ্ছে। এরপরে পর্যায় 2টা দেখো কি হচ্ছে, এখানে শর্করা উৎপন্ন হচ্ছে, শর্করা উৎপন্ন আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে। হ্যাঁ, তার মানে যে সালোক সংশ্লেষণের একটা প্রক্রিয়া, কিন্তু এটার পরবর্তী ধাপটা অর্থাৎ আলো যেখানে প্রয়োজন হয় না, আলোর উপস্থিতিতে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে। ওই রাসায়নিক শক্তি পরবর্তীতে খাদ্য শক্তিতে পরিণত হয়। তাহলে শর্করা উৎপন্ন, শর্করা খাদ্য। তাহলে এই খাদ্য শক্তিতে উৎপন্ন হওয়া, তার মানে আমরা বুঝতে পারতেছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বুঝেছি। চিত্র এ বলতে পুরাটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আর পর্যায় দুটো হচ্ছে আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ। এরপরে উদ্দীপকটা ধরতে পারার পরে আমাদের দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন কি দেওয়া আছে। কি বলছে ক নম্বরে? যে C3 উদ্ভিদ কাকে বলে। খ নম্বরে বলছে তাপমাত্রা সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে উদ্দীপকের পর্যায় 1-এর নাম উল্লেখপূর্বক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পর্যায় 1-এর নাম অর্থাৎ পর্যায় 1-এর নাম কি? আলোক নির্ভর পর্যায়। এরপরে এই প্রক্রিয়াটা বর্ণনা করা লাগবে। এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছে? মানব সভ্যতার অগ্রগতিতে চিত্র এ প্রক্রিয়ার গুরুত্ব বহুবিধ যুক্তি সহ তোমার মতামত দাও। ও তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটার গুরুত্ব তোমার বর্ণনা করা লাগবে মানব সভ্যতার অগ্রগতিতে। এখন এটার ডান পাশে দেখো তোমাদের এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, এখানে আমরা জ্ঞানমূলক একটা চরণ লিখবো। কি বলছে দেখো? C3 উদ্ভিদ কাকে বলে? C3 উদ্ভিদ হচ্ছে তাদেরকে বলে যাদের কার্বন বিজারণের গতিপথ হিসেবে C3 চক্র বা কেলভিন চক্রটা সম্পন্ন হয়। কেলভিন যেহেতু এই চক্রটা আবিষ্কার করছে, এজন্য এটাকে আমরা কেলভিন চক্রও বলতে পারি। আর কার্বন বিজারণের এই গতিপথটাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, যার জন্য এটাকে C3 চক্র বলে। যে উদ্ভিদে C3 চক্র সম্পন্ন হয় সেগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এগুলো হচ্ছে মূলত উন্নত উদ্ভিদগুলো, যেমন আম, জাম, কাঁঠাল। উন্নত উদ্ভিদগুলোতে এই চক্রটা দেখা যায়। এরপরে আমাদের কি বলছিল? তাপমাত্রা সালোক সংশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। হ্যাঁ, তাপমাত্রা একটা অপটিমাম টেম্পারেচার আছে যেখানে সালোক সংশ্লেষণ অনেক বেশি পরিমাণে হয়। অপটিমাম টেম্পারেচারটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ অনেক ভালো পরিমাণে হয়। কিন্তু যদি 22 ডিগ্রির কম হয় তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে, 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেও সালোক সংশ্লেষণ কমে যাবে। এখন এখানে তোমার যেটা মনে রাখা লাগবে, এই রেঞ্জটা তো অবশ্যই মনে রাখা লাগবে এমসিকিউর জন্য। আবার এমসিকিউতে যদি এরকমও আসে, এই রেঞ্জের ভিতরে যদি কোনো একটা তাপমাত্রা দিয়ে দেয়, দেখো 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, যেহেতু যদি তোমাকে এখানে 25 ডিগ্রিও বলতো, 30 ডিগ্রিও বলতো, তখনও বুঝতা যে ওই জায়গাটা সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে তোমাকে এই রেঞ্জটা মনে রাখা লাগবে। আর মনে রাখা লাগবে এখানে সেলসিয়াস বলছে, কিন্তু তাপমাত্রার আরো কতগুলো একক আছে না, কেলভিন, ফারেনহাইট, ওগুলা দিয়ে দিয়ে তোমাকে ট্র্যাপে ফালাইতে পারে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এখানে সেলসিয়াস বলছে। এখন তার মানে তাপমাত্রার প্রভাব এই যে এই রেঞ্জের ভিতর থাকলে ভালো হবে, আর এই রেঞ্জের কম হলেও মানে সালোক সংশ্লেষণ কমে যাবে, বেশি হলেও কমে যাবে। এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল? যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক নির্ভর পর্যায়ে 1 নাম্বার প্রক্রিয়াটার নাম উল্লেখ করতে বলছিল। নামটা হচ্ছে ওই যে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে 1 নম্বর পর্যায়ে, যেটা আমরা বুঝতেই পারছিলাম। এই পর্যায়ে কি কি হয় ওটার বর্ণনা এখন আমরা দিব। এই পর্যায়ে আলো অবশ্যই মাস্ট থাকাই লাগবে, যেহেতু এটার নামই হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আলোর উপর নির্ভর করবে। এখন তোমার এখানে আলোক নির্ভর পর্যায়ে সবার প্রথমে হয় হচ্ছে ফটোলাইসিস। ফটো শব্দের অর্থ হচ্ছে ছবি, কিন্তু তুমি বায়োলজিক্যাল টার্মে যেখানে ফটো শব্দটা শুনবা বুঝবা এখানে তোমার সূর্যের আলোর কথা বলছে।
তাহলে ফটোলাইসিসে কি হবে, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যাবে, কি ভেঙে যাবে, পানির অণু ভেঙে যাবে। পানির অণু ভেঙে গিয়ে এখানে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর অক্সিজেন নির্গত করবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি না যে উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় আর অক্সিজেন ত্যাগ করে, ওই অক্সিজেনটা আসে হচ্ছে মেইনলি পানি থেকে। তাহলে ফটোলাইসিস ঘটলো, পানির অণু ভেঙে গেল, ভেঙে গিয়ে যে প্রোটনটা তৈরি করে ওই প্রোটনটা আবার NADPH কে জারিত করে। দেখো এখানে যদি আমরা দেখি পানির অণুর ভাঙন কই, পানির অণু ভেঙে গিয়ে দাঁড়াও, এখানে আরেকটা বিক্রিয়া আমি লিখে দিয়ে জায়গায়, দেখো পানির অণু এখানে ভাঙন ঘটবে, যেখানে হচ্ছে তোমার H+ তৈরি হবে। পানির অণু একটা ভাঙো, H2O পানি, এটা ভেঙে গিয়ে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করলো। এইখানে যে প্রোটনটা, এই প্রোটনটা NADPH এর সাথে যুক্ত হয়, দেখো NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করে, অথবা তুমি এটাকে NADPH+H+ বলতে পারো। NADPH2 অথবা এই NADPH+H+ তৈরি করলো, এরপরে হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে অ্যাডিনোসিন গ্রুপের সাথে তোমার ফসফেট গ্রুপ এসে যুক্ত হয়। দেখো এখানে অ্যাডিনোসাইন ডাইফসফেট, ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন। তাহলে অ্যাডিনোসাইন ডাইফসফেট অর্থাৎ তুমি বুঝতে পারতেছো এখানে ফসফেট আছে দুইটা, ওই দুইটা ফসফেটের সাথে যদি আরেকটা ইনঅর্গানিক ফসফেট এসে যুক্ত হয় তখন কি তৈরি করবে, তিনটা ফসফেট, তিনটা থাকলে কি বলবো, ট্রাই, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এই যে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, তাহলে এটিপি তৈরি হইলো। এখন এটিপি আর NADPH2, এই যে এখানে যেটা NADPH2 তৈরি হয়েছিল আর এখানে যে এটিপিটা, এই দুটাকে একসাথে বলে হচ্ছে আত্তীকরণ শক্তি। এখন আত্তীকরণ শক্তি হচ্ছে কোষের নিজস্ব অর্থাৎ প্রোটোপ্লাজমের ভিতর থাকা একটা শক্তি, যেটা পরবর্তীতে তোমার যে আলোক নিরপেক্ষ যে প্রক্রিয়াটা ওটা সম্পন্ন করার জন্য এই শক্তিগুলো প্রয়োজন। তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে বর্ণনা এখানে আমাদের কাছে চাইছে, তাহলে এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারলাম যে পানির অণু ভেঙে যায়, এরপরে এটাকে ফটোলাইসিস বলে, এটা নিয়ে একটু কথা বলবা। এরপরে হচ্ছে NADPH2 তৈরি করে, যেটা পানির অণুর যে প্রোটনটা তৈরি হয় ওই প্রোটনটা থেকে তৈরি হয়েছে। এরপরে ফসফোরাইলেশন, যেখানে ADP এর সাথে ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়ে থাকলো, আত্তীকরণ শক্তি পূর্ণ হয়ে থাকলো, যেটা এই রাসায়নিক বিক্রিয়াগুলোই হচ্ছে এই আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হয়, অর্থাৎ সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে। তাহলে আমাদের আলোক নির্ভর পর্যায়ে যেটা বলছে, অর্থাৎ 1 নম্বর ধাপের বর্ণনা চাইছে, 1 নম্বর ধাপের বর্ণনা দেওয়া শেষ। এরপর আমাদের কি বলছিল, মানব সভ্যতার অগ্রগতিতে এই প্রক্রিয়াটির গুরুত্ব, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব মানব সভ্যতায় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি জন্য, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই সূর্য শক্তি রাসায়নিক খাদ্য শক্তিতে পরিণত হয়, অর্থাৎ সূর্য শক্তিটা জীবকুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই একমাত্র এই পদ্ধতিটাই আছে, যে পদ্ধতিতে যে ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে, ক্লোরোপ্লাস্ট কি করে, ওখানে একটা গ্রানা অংশ থাকে, গ্রানা হচ্ছে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। তাহলে ওই সূর্য শক্তি আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে, রাসায়নিক শক্তি পরবর্তীতে তোমার খাদ্য শক্তিতে পরিণত হয়। তার মানে প্রাণীকুল হচ্ছে খাদ্যের জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্ভর করতেছে। এখন ওই খাদ্যটাকে জারিত করে তোমার শক্তি উৎপন্ন করা দরকার। শক্তিটা আবার আসবে কিভাবে, জারিত করার জন্য তোমার অক্সিজেনের প্রয়োজন। এই অক্সিজেন আমরা আবার কই থেকে পাই, ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকেই পাই। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের মূল উদ্দেশ্য শর্করা তৈরি করা, কিন্তু এখানে উপজাত দ্রব্য হিসেবে আমরা অক্সিজেন আর পানি নির্গত হইতে দেখি, যেই অক্সিজেনটা তোমার খাদ্যবস্তুকে জারিত করে শক্তি উৎপন্ন করতে সাহায্য করবে। তাহলে দেখো যখন শক্তিটা উৎপন্ন হইলো, একটা জীবকোষে যখন জৈবিক, শারীরবৃত্তীয়, বিপাকীয় সকল কার্যাবলী সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন। এই শক্তিটা তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে তোমাকে নির্ভর করতে হচ্ছে। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা খাদ্য পাওয়ার পাশাপাশি আবার বাসস্থান, বস্ত্র, ঔষধ, বিভিন্ন এই উপাদানগুলোর জন্য হচ্ছে সালোক সংশ্লেষণের উপরে আমাদের নির্ভর করতে হয়। আবার মানব সভ্যতার বিকাশের জন্য তোমার পেট্রোলিয়াম, ডিজেল, গ্যাস, কয়লা, জ্বালানি এগুলোর প্রয়োজন হয়। এগুলোর জন্য আমরা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের উপরেই নির্ভর করি। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়, যেটা প্রাণীর জন্য বিষাক্ত একটা পদার্থ, শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড গুলা উৎপন্ন হয় ওগুলা তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শোষণ করে নেয়, যার মাধ্যমে বায়ুমণ্ডলে একটা ভারসাম্য বজায় থাকে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের। তাহলে তুমি বুঝতে পারতেছো কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, উদ্দীপকের যে আমাদের প্রশ্নে যেটা চাইছে, এই প্রক্রিয়ার গুরুত্ব
অনেক বেশি গুরুত্ব আছে, যেটা আমরা যুক্তি সহকারে বুঝতে পারছি। আমি এখন তোমাকে যেই গুরুত্বগুলা বললাম, ৪ টা গুরুত্ব, এগুলো চেষ্টা করবো হচ্ছে তুমি পয়েন্ট আকারে লিখার। কারণ এরকম বর্ণনামূলক প্রশ্নগুলা একাধারে বর্ণনা করে লিখার চেয়েও পয়েন্ট আকারে লিখাটাই আমি বেশি প্রেফার করি। টিচাররা তাহলে মানে তোমার বর্ণনা করে লিখলে ওনারা হচ্ছে পড়ে দেখতে চায় না, কিন্তু পয়েন্ট আকারে লিখলে ওনারা বুঝতে পারবে যে তুমি পয়েন্টটা ধরতে পারছো বা টপিকগুলো জানো। তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পেরে ওই অনুযায়ী উদ্দীপকে কি চাইছে পরীক্ষার খাতায় স্ট্যান্ডার্ড একটা উত্তর রিপ্রেজেন্ট করতে পারার জন্য তোমার এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্যই আমাদের ইজি ভ্যালুজ বইটাতে তোমাদের জন্য এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস পার্টটা সংযোজিত করা হয়েছে। তোমরা কিন্তু চাইলেই এই আমাদের ইজি ভ্যালুজ বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।